আসসালামু আলাইকুম। ভ্রমণ করতে কার না ভালো লাগে। আমরা আজকে চলে এসেছি পুঠিয়া রাজবাড়িতে ভ্রমণ করার জন্য। বাংলার ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। ইট পাথরের এই স্থাপত্য শুধু সৌন্দর্য নয়, ইতিহাসেরও একটি জীবন্ত পাঠশালা। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো পুঠিয়া রাজবাড়ি, যেখান থেকে আপনারা জানতে পারবেন পুঠিয়া রাজবাড়ির নির্মাণের ইতিহাস, দর্শনীয় স্থান, ভ্রমণ খরচ, এছাড়াও অজানা আরো অন্যান্য তথ্য। আমরা এখন রয়েছি পুঠিয়া রাজবাড়ির একেবারে সামনের অংশে। এখান থেকে আমাদের যাত্রাটি শুরু করব এবং আপনাদেরকে পর্যায়ক্রমে পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে জেনে নিই পুঠিয়া রাজবাড়ি কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন। পুঠিয়া রাজবাড়ি আসলে রাজশাহী শহর থেকে প্রায় 23 কিলোমিটার পূর্বে অবস্থিত। যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে ট্রেনে বা বাসে করে সরাসরি রাজশাহী শহরে আসতে পারবেন। রাজশাহী রেলওয়ে স্টেশন বা বাস টার্মিনাল থেকে পুঠিয়া রাজবাড়ি যাওয়ার জন্য সিএনজি, অটোরিকশা, লোকাল বাস পাওয়া যায়। সিএনজি বা অটোরিকশায় সাধারণত আসতে সময় লাগে 40 থেকে 50 মিনিট এবং ভাড়া লাগে প্রায় 80 থেকে 100 টাকার মতো। আর আপনি যদি বাসে আসেন সেক্ষেত্রে আপনার ভাড়া লাগবে প্রায় 30 থেকে 35 অথবা 40 টাকা। পুঠিয়া রাজবাড়ি দেখতে বা ভ্রমণ করতে টিকিট বা প্রবেশ মূল্যের প্রয়োজন আছে কিনা, এটা অনেকেরই প্রশ্ন থাকে। হ্যাঁ, বর্তমান সময়ে পুঠিয়া রাজবাড়িতে ঢুকতে টিকিট এর প্রয়োজন হয়। রাজবাড়ির চত্বরে প্রবেশ করতে টিকিট লাগে না, এটা বিনামূল্য। তাছাড়া আপনি যখন ভেতরে প্রবেশ করবেন অথবা অন্যান্য স্থানগুলোর ভেতরে ঢুকবেন সেক্ষেত্রে আপনার টিকিটের প্রয়োজন হবে। রাজবাড়ির জাদুঘরে প্রবেশ করতে একজন প্রাপ্তবয়স্কের জন্য 30 টাকা করে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। আর আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য 10 টাকা। তবে অবশ্যই আপনি যদি এসএসসি নিচের শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য 10 টাকা। তাছাড়া আপনি যদি অনার্স বা মাস্টার্স পাস হয়ে থাকেন বা পড়ুয়া অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনার টিকিটের মূল্য 30 টাকায় থাকবে। আপনি শুধুমাত্র এক জায়গায় টিকিট কাটলে সেই টিকিট দিয়েই আপনি পুরো রাজবাড়ি সহ আশেপাশের দর্শনীয় স্থানগুলোও ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ এক টিকিটেই আপনি পুঠিয়া রাজবাড়ির সকল কিছু দেখতে পারবেন। পুঠিয়া রাজবাড়ির দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে রানী হেমান্ত কুমারীর প্রাসাদ, বড় আইহিক মন্দির, পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, শিব মন্দির, দোল মন্দির। পুঠিয়া রাজবাড়ির রানী হেমান্ত কুমারীর প্রাসাদ এটি পুঠিয়ার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা। ত্রিতল এই প্রাসাদটি মূলত রানী হেমান্ত কুমারী কর্তৃক নির্মিত হয়েছিল। এর স্থাপত্য শৈলী মুগ্ধ করার মতো, আপনারা দেখে আসলেও মুগ্ধ হবেন। প্রাসাদের ভেতরের বেশ কিছু কক্ষ রয়েছে যার বেশিরভাগই এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। গোবিন্দ মন্দির, এই মন্দিরটি পুঠিয়া রাজবাড়ির কমপ্লেক্সের মধ্যে সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত। এর 5টি চূড়া রয়েছে যা এটিকে একটি স্বতন্ত্র রূপ দিয়েছে। মন্দিরের দেয়ালে দেবদেবীর চিত্র ও পৌরাণিক কাহিনীর খোদাই করা নকশা পর্যটকদের মুগ্ধ করে। আপনি যদি গোবিন্দ মন্দির ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনি অন্যরকম একটি পৌরাণিক কাহিনীর খোদাইকৃত নকশা এবং অন্যান্য জিনিসগুলো দেখে মুগ্ধ হবেন। শিব মন্দির, পুঠিয়ার শিব মন্দিরটি বাংলাদেশের বৃহত্তম শিব মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট এবং এর চূড়ায় একটি বিশাল শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। মন্দিরের ভেতরে এবং বাহিরে অসাধারণ কারুকার্য দেখা যায়। দোল মন্দির, এটিও পুঠিয়া রাজবাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে দোল পূর্ণিমা বা হোলি উৎসবের সময় এখানে বিশেষ আয়োজন করা হয়। এর নির্মাণশৈলীও বেশ আকর্ষণীয়। স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে আমরা যে সকল তথ্যগুলো জানতে পেরেছি, চলুন সেগুলো দেখে আসি।
এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা কিন্তু এই একই আদলের মন্দির। সেটা হচ্ছে দিনাজপুরের কান্তজি মন্দির। কান্তজি মন্দির, এই মন্দিরটা একই আদলের, তবে এই মন্দিরটা চাইতো দিনাজপুরের কান্তজি মন্দিরটা এর চাইতো আয়তন হাইটে ওই মন্দিরটা আরও বড়, আর এই মন্দিরটা ছোট। এই মন্দিরটা তৈরি হয়েছে 1616। মন্দিরটার বয়স 408 বছর বয়স। এই মন্দিরটা স্থাপিত করেছে কে? ওনার নাম হচ্ছে তেমর নারায়ণ রায়। ওনার এই মন্দিরটা স্থাপিত করা। রাজশাহী, বাংলাদেশের মধ্যে যত ডিস্ট্রিক্ট থাকে, রাজশাহী ডিস্ট্রিক্টে যত রাজা জমিদার বেশি অন্য কোনো ডিস্ট্রিক্টে নাই। রাজশাহী সাহেববাজার নাম আছে, সাহেববাজারের পর সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ের দক্ষিণে যে কলেজটা আছে, কলেজের ছাত্রবাসটা কিন্তু আমাদের এই পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী ওই ছাত্রবাসটা তৈরি করে দেয়। এজন্য ওনার নাম লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার যত প্রাচীন যে পানিখড় ঢোপকল আছে ওইটাও তৈরি করে দেয় পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী। এবং আমাদের উৎসব সবচেয়ে বড় দুর্গা পূজা, এটা যমুনারে পারে যে উত্তরে, আমাদের পুঠিয়া থেকে উত্তরে 18 কিলোমিটার উত্তরে তাহেরপুর বলে একটা জায়গা আছে। উনি কিন্তু রাজা ছিলেন, ওনার নাম কংস নারায়ণ রাজা। এই কংস নারায়ণ রাজা সর্বপ্রথম এই বাংলায় দুর্গা পূজা উনি করেন 19 সালে। তাহেরপুরের এমপি সাহেব, ওনার নাম এনামুল হক সাহেব। এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চের উপরে দুর্গা কিনে নিয়ে এসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে। এই যে নিচের ব্লকটা দেখেন, এই নিচেরটা কিন্তু 400 বছর আগে, তখন মুঘলদের রাজ্য, মুঘলদের আমলে নিচেরটা হচ্ছে সাজাবাড়ি। এবং উপরে দেখছেন, দক্ষিণে দেখেন 10 মাথা, ওনার নাম রাবণ। উত্তরে তীরধনুক মারছে, ওনার নাম রাম। রামের তার নিচে মাথার উপরে প্রত্যেকের হাতে পাথর আছে। রামের একজন ভক্ত আছে, তার নাম হনুমান। রাবণের একজন ভক্ত আছে, তার নাম রাক্ষস। রাম এবং রাবণের যুদ্ধটা হয় শ্রীলঙ্কা, লঙ্কাকাণ্ড বলে রামায়ণের কাহিনী বলে। মিডিলে আমাদের আষাঢ় মাসে রথ হয়, রথযাত্রাতে ইনারা 3 জন থাকে, সুভদ্রা বোন, বলরাম জগন্নাথ ভাই। উত্তর সাইডে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে যে অর্জুনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এটা মহাভারত। শিব মন্দির যে না, মন্দিরটা, ওইটা এখানে আপনি কতদিন থেকে? আমি 40 বছর হলাম। এই জমিটা এখন কত ভাগে ভাগ করা আছে? না, এইটা ধরে নিরার বহু সম্পত্তি। এখন তো দেশ ভাগ হয়ে গেছে, আর ব্রিটিশ যখন ভাগ করে দেয় এনার সম্পত্তি ইন্ডিয়াতে। না, এই যে এই জায়গাটুকু কতটা ভাগে, যে চারানি বা যে এরকম? হ্যাঁ, এইটা 16 আনার মধ্যে ভাগ করা আছে। এইটা আমার জানা নাই, কত একর জায়গা নিয়ে? এইটা আমার জানা নাই। এখন ওনার সবচেয়ে সম্পদ বেশি পাচ্ছে। আরেকটা বিষয় যেটা ওই যে ওই পাশের যে রাজবাড়িটা বা হ্যাঁ, ওই তো করছে। ওইটা হচ্ছে বর্তমানে প্রত্নতান্ত্রিক বিভাগের আওতায় যায়নি এখন। না, যায়নি, এই গেছে। তো ওইটা না যাওয়ার কারণ ওটা তো প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা নাই, ধ্বংস হয়ে যাচ্ছে কিছু অবহেলায়। স্থানীয় লোকদের মুখ থেকে আমরা এই সকল তথ্যগুলো জানতে পারলাম, যা আপনারা এবং আপনাদের অবশ্যই কিছুটা হলেও এই পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে জানতে সহায়তা করেছে। পুঠিয়া রাজবাড়ি ভ্রমণে আমাদের অভিজ্ঞতা। পুঠিয়া রাজবাড়ি ভ্রমণ আমাদের জন্য ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা।
এখানকার স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব আমাদের মুগ্ধ করেছে। রাজবাড়ির বিশাল চত্বর, শান্ত পরিবেশ এবং প্রাচীন মন্দিরগুলো সত্যি অসাধারণ। স্থানীয় লোকজনের সাথে কথা বলে এখানকার ইতিহাস সম্পর্কে আরো অনেক অজানা তথ্য জানতে পেরেছি। এখানে আসার আগে কিছু বিষয় মনে রাখতে পারেন। পর্যাপ্ত সময় নিয়ে আসুন, কারণ পুঠিয়া রাজবাড়ি এবং আশেপাশের মন্দিরগুলো ভালোভাবে ঘুরে দেখতে অন্তত আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। একটি পানির বোতল অথবা হালকা খাবার আনতে পারেন, সেক্ষেত্রে আপনারা পানি খেতে পারবেন এবং হালকা খাবার খেতে পারবেন। এবং যদি ক্যামেরা থাকে সেটা নিয়ে আসতে পারেন, অর্থাৎ ছবি তোলার জন্য ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ, অথবা মোবাইলের মাধ্যমে ছবি তুলতে পারেন। কিন্তু আপনারা জাদুঘরের ভেতরে প্রবেশ করবেন, সেখানে ছবি তোলা নিষিদ্ধ, সুতরাং আপনারা সেখানে ছবি তুলতে পারবেন না। আর আপনারা যখন মন্দিরে উঠবেন সেখানে আপনারা জুতা খুলে উঠতে হবে, অর্থাৎ জুতা পায়ে দিয়ে আপনারা মন্দিরে উঠতে পারবেন না। আশা করি পুঠিয়া রাজবাড়ি নিয়ে আমাদের এই বিস্তারিত ট্রাভেল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।